দর্শক দেখছেন এটি নিউজ, প্রণব সাহা অপু স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা থেকে। এবং আপনারা জানেন যে রাত পেরোলেই আমরা স্বাধীনতার মাসে পদার্পণ করব এবং স্বাধীনতার 50তম বার্ষিকী আমরা উদযাপন করব। এই 50তম বার্ষিকীতে আমাদের রাজনীতির গুণগত মান পরিবর্তন হয়েছে কিনা এটি যেমন একটি প্রশ্ন, সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা মনে হয়েছে যে সেই ধারাবাহিকতায় রাজনীতিতে যদি কেউ ভুল করে সেই ভুল এবং ভুলের মাসুল নিশ্চয়ই সেই সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে দিতে হয়, এবং যারা জেনে বুঝে ইতিহাস বিকৃত করেছে এবং ইতিহাসের দলিল দস্তাবেজ সেগুলো নষ্ট করেছে তাদেরও এই নতুন প্রজন্মের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সব কিছু মিলে দাঁড় করাতে হয় এবং ইতিহাসের সেটি নিয়ম। সব কিছু মিলে আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি রাজনীতির ভুল এবং ভুলের রাজনীতি। যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি পরিচয় করে দিতে চাই। আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি আমাদের সঙ্গে যুক্ত হবেন অল্প কিছুক্ষণের মধ্যে। বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপিকে আমরা পেয়েছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আছেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপির ABM মোশাররফ হোসেন। মোশাররফ ভাই, অনেকদিন পর আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং সহযোগী অধ্যাপক আইন বিভাগের শিক্ষক ডক্টর SM মাসুম বিল্লাহকে আমরা পেয়েছি। আমরা যে কথা বলছিলাম যে রাজনীতিতে ভুল করলে সেটার দায় নিতেই হয়। রাজনীতি যারা ফলো করেন তারা নিশ্চয়ই দেখবেন যে বিএনপির পক্ষ থেকে এই প্রথমবার 7ই মার্চের পালনের ব্যাপারে বেশ কিছুদিন ধরেই আমরা কথাবার্তা শুনছিলাম এবং আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে স্বাধীনতার মাসের বেশ কিছু অনুষ্ঠান তারা করবেন সেটির আমন্ত্রণপত্র জানানো হয়েছে গতকালকে, সেটিও একটি বিষয়। এবং অন্যদিকে এই 7ই মার্চের ভাষণ, যেটি 7ই মার্চের ভাষণেরও 50তম বার্ষিকী, সেটি কিভাবে যুগ যুগ ধরে বছরের পর বছর সেগুলিকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে, লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। বিএনপির সে সময়কার তথ্যমন্ত্রী নাজমুল হুদা আমাদের এই নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে এসেই বলেছিলেন। আমরা হয়তো সেটিই দেখব, কিন্তু রাজনীতিতে ভুল করলে সেই ভুলের দায়, সেই ভুলের মাসুল জনগণকে যেমন দিতে হয় এবং দিতে হয় রাজনীতির সংশ্লিষ্ট দলকেও। আমরা শুরু করতে চাই আমরা আজকে উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যারকে দূরে শুরু করতে চাই। স্যার, আপনার কি মনে হয় ভুল করলে ভুলের মাসুল তো দিতেই হয়? মিজান স্যার। আচ্ছা, ধন্যবাদ। আপনি এমন মনে আছে যে খুব সম্ভবত বছরখানিক আগে রাজনীতির রিকনসিলিয়েশন নামে একটা টক শো বা এরকম একটা অনুষ্ঠান আপনি করেছিলেন। তখন আমার যে মূল বক্তব্যটা যেটা ছিল সেটা হচ্ছে এই যে আমাদের রাজনীতি উন্নয়ন, যে আমরা অর্থনৈতিক উন্নয়ন যেভাবে করলাম, আমরা গতকালকে আমরা একটা লেস ডেভেলপ কান্ট্রি থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করলাম। আমাদের গ্রোথ, আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের গড় আয়, সব জায়গাতে অর্থনীতি এবং সামাজিক যে ইন্ডিকেটরস, এগুলোতে আমরা যেই পরিমাণ উন্নতি করলাম, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি সেটাতে উন্নয়ন তো হয়নি। আমি বলবো যে রাজনৈতিক সংস্কৃতিতে বরং এটা যদি ইন্ডেক্স থাকতো সেটা আরো অধপতিত হয়েছে। এবং সেখানেই একটা রাজনৈতিক রিকনসিলিয়েশনের কথা আমি বলছিলাম, যে আমাদের যে পরস্পর বিরোধী বা বিবদমান রাজনৈতিক দলগুলো আছে, সেখানে যদি একটা বিষয়ে, কতগুলো বিষয়ে যদি আমরা হিসাব না চুকে, অর্থাৎ হিসাব রিকনসিলিয়েশন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট গুলোকে বছরের শেষে দেখা হয় নগদ টাকা যেটা আছে অফিসে আর ব্যাংকের হিসাবে যা আছে দুটোর মধ্যে মিল আছে কিনা, এটার জন্য একটা অ্যাকাউন্ট করা হয়, রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম, অবশ্যই আমরা যে একটা বিভ্রান্ত অথবা ভ্রান্ত দ্বিজাতি তথ্য ভিত্তিতে এবং সাম্প্রদায়িকের ভিত্তিতে যে কোনো ভাবে হোক আমরা যে একটা পাকিস্তানের অংশীদার হলাম এবং ব্রিটিশরা চলে যাওয়ার পরেও দীর্ঘ ঔপনিবেশিক শাসনের বঞ্চনার মধ্য দিয়ে আহ অতিক্রম করার পরে এক পর্যায়ে জাতির জনকের নেতৃত্বে যে আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হলাম, যে স্বাধীনতার যে স্পিরিটটা ছিল, যে সকল লক্ষ্য আদর্শ নিয়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র গঠন করলাম, আর এখান থেকে আমরা কারা কারা বিচ্যুত হলাম, কতটুকু বিচ্যুত হলাম, এটা যদি রিকনসিলিয়েশন না করা হয়, আমরা যদি এটা না করি, তাইলে যেটা হবে আমাদের এই রাজনৈতিক যে বিভাজন এবং রাজনৈতিক ক্ষেত্রে আমাদের যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট যেটা, এটার যে পিছিয়ে পড়া, এটাকে কিন্তু আমরা রোধ করতে পারবো। সেজন্য আপনি একটু আগে ভূমিকায় বলেছেন যে 7ই মার্চ
আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের আমি বলবো একটা টার্নিং পয়েন্ট, ওয়ান অফ দ্য মানে বেস্ট টার্নিং পয়েন্ট বা সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট গুলোর একটা হচ্ছে ৭ই মার্চের ভাষণ। তো যারা মুক্তিযুদ্ধের কথা বলবে অথবা স্বাধীনতা যুদ্ধের কথা বলবে, স্বাধীনতার কথা বলবে, তারা যদি ৭ই মার্চকে অস্বীকার করে, ৭ই জুনকে অস্বীকার করে, আমাদের ৬ দফাকে, ঐতিহাসিক ৬ দফা বা এর সাথে সংশ্লিষ্ট গণ অভ্যুত্থান, যে অন্যরা এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, আমাদের এমপি সাহেব আছে, মন্ত্রী সাহেব আসবেন, তো তারা বলুক। আমি মনে করি যে এই যে শুরুটা, এটা যদি কিছুটা হলেও একটা ভালো পদক্ষেপ হয়। কিন্তু যেভাবে শুনেছিলাম, কিন্তু আজকে আবার যখন সাংবাদিক সম্মেলনের কথাবার্তাগুলো শুনলাম, আমার তো মনে হলো যে আসলে শেষ পর্যন্ত ওইটাও একটা অন্য দিকে টার্ন নেওয়ার একটা উদ্দেশ্য আছে কিনা আমি জানি না। কারণ বিএনপি যে দলটা, যেটা আমাদের একটা বড় রাজনৈতিক দল, এটা একটা বড় একটা সমর্থক গোষ্ঠী প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তৈরি করেছিলেন। আর সবচেয়ে গুরুত্ব যেটার উপর দেন সেটা হচ্ছে একটা আইডিওলজিক্যাল শিপমেন্ট, অর্থাৎ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে একটা অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের সাম্যের বাংলাদেশ, এটার থেকে বেরিয়ে এসে এইটাকে যখন একটা আবার ইসলামীকরণ এবং ধর্মাশ্রয়ী যে রাজনীতি, সেটাকে আসলে পুঁজি করেই কিন্তু এই দলটা বিকশিত হয়। এবং এটার থেকে এটা কতটুকু সরে আসবে, অর্থাৎ পাকিস্তানি ভাবধারা, ধর্মাশ্রয়ী ভাবধারা এবং কতগুলো হালকা বিষয়, যেগুলোকে অনেক সময় আমরা দেখি 48-এর ভাষা আন্দোলনে যেগুলো ব্যবহার করত, এবং পরবর্তী পর্যায়ে 52-এর ভাষা থেকে আরম্ভ করে 66 এবং আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই যে ভারত এবং ভাষা আন্দোলনের সময় যেটা বলা হয়েছিল, ভারত থেকে হিন্দুরা পায়জামা পরে চলে আসছে, এই কালচারটা কিন্তু এখনো যদি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে, যে এই কয়টা ইস্যুকে কেন্দ্র করে রাজনীতিকে জি আবর্তিত স্যার, আমি করবে। বুঝতে পেরেছি। আমাদের সঙ্গে মোশাররফ ভাই আছেন, একটু যেতে চাই। মোশাররফ ভাই, ৭ই মার্চের এই দিবসটি পালন, এগুলো নিয়ে আপনার দলের মহাসচিব গতকালকে যে ব্রিফিং করেছেন, সেটির ভিডিও টেপটি আছে আমাদের কাছে, হয়তো আমরা একটু দেখাবো, এবং নিমন্ত্রণের বিষয়টিও আমরা জানিয়েছি। সবকিছু মিলে তাহলে কি আমূল পরিবর্তন ঘটছে বিএনপির রাজনৈতিক ধারায়, মানে এই কথা আমরা বলতে পারবো কিনা মোশাররফ ভাই? না, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহালোচক শ্রদ্ধেয় যারা আছেন সবাইকে, এবং এটিএন নিউজের যে সকল দর্শক শ্রোতা আমাদেরকে দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আপনি যেভাবে শুরু করেছেন, বিএনপির আমূল পরিবর্তন কেন হবে? বিএনপি তো একটি রাজনৈতিক দল, বিএনপি তো একটা দর্শনের উপর দাঁড়িয়ে আছে, এবং আজকে বাংলাদেশে প্রায় এই 42 বছর এই দলটি আজকে রাজনীতি করে গিয়ে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে একটি জনপ্রিয় দলে পরিণত হয়েছে। যে কথাটি প্রফেসর মিজানুর রহমান স্যার বলেছেন, যে বিএনপির কিন্তু একটা দর্শন আছে, বাংলাদেশের জাতীয়তাবাদ। যদি প্রশ্নটি আপনি ঠিক বুঝে থাকেন যে বিএনপি ৭ই মার্চ পালন করবে, তাহলে কি এই দলের ভিতরে পরিবর্তন হচ্ছে? যে পরিবর্তন, আমি যদি আপনি আমার বক্তৃতাটা শোনেন তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন, আমার মানে দর্শকরা বুঝতে পারবে। এবং আপনি দেখেন, আজকে মুক্তিযুদ্ধকে কোন দল তার নিজের অ্যাসেট বলে মনে করে, এবং মুক্তিযুদ্ধ যে একটি গণযুদ্ধ ছিল, সেই জিনিসটি কিন্তু আজকে বাংলাদেশে আওয়ামী লীগ স্বীকার করতে চায়। এটা মনে করে সবার কৃতিত্বটা শুধুমাত্র আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু এখানে মিজান স্যার আছেন, এখানে মুক্তিযোদ্ধা মন্ত্রীও এখানে আছেন, যে এটা একটি কিন্তু জনযুদ্ধ ছিল। বাংলাদেশের সকল দল বল হ্যাঁ, সেই সময় নির্বাচনে বিজয়ী দল আওয়ামী লীগ ছিল বলে আওয়ামী লীগ সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, এটা যেমন সত্য, পাশাপাশি অন্য যারাই যুদ্ধে অবদান রেখেছে, এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, বাংলাদেশকে স্বাধীন করেছে, তাদের অবদানকেও আপনি কোনোভাবে অস্বীকার করতে পারেন না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শুধুমাত্র আওয়ামী লীগই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করেছে, এর বাইরে যারা আছে তারা স্বাধীনতা বিরোধী শক্তি। এই যে জাতিকে একটা বিভক্তকরণ, এই যে একটি নতুন থিওরি আওয়ামী লীগ শুরু করেছে, যার কারণে আজকে বিভাজন আজকে অসংখ্য বাংলাদেশে বেড়ে গেছে। তাহলে মোশাররফ, আপনি আপনার এই প্রশ্নের উত্তর আপনি দেবেন না, মানে সোজা কথা, যে বিএনপির ভেতরে যে আমূল পরিবর্তন ঘটছে, সেটি আদৌ পরিবর্তন ঘটছে কিনা সেটি, তাহলে যে কথাটি হচ্ছে যে আপনি ঘুরিয়ে ফিরিয়ে মূল কথায় আসবেন না, মানে এটি একটি স্টাইল, মানে যে কথাগুলো। আমি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস আপনার কাছে যেতে চাই, যে কথা মোশাররফ বলার চেষ্টা করলো, যে মুক্তিযুদ্ধে জনযুদ্ধ ইত্যাদি ইত্যাদি সবকিছু,
এখন যদি আমি আপনার কাছে প্রশ্ন করি যে 7ই মার্চ ইস্যুতেই যদি প্রশ্ন করি যে আমার সহকর্মীরা যদি বিএনপির সেই সময়কার তথ্যমন্ত্রী নাজমুল হুদা, এবং ভালো করে আমরা সবাই তাকে চিনি, এই অনুষ্ঠানে এসে বলে গেছে যে কেন তার 7ই মার্চের ভাষণটি লুকিয়ে রাখতে হলো, আমরা একটু শুনে অ্যাডভোকেট মিলান কান্তি দাস আপনার কাছে আসছি। দেখেন, আমি একটু মরালি গিল্টি ফিল করছি সত্যি কথা বলতে কি, যে সময় এই ভাষণটি বিবেচনা করা কিংবা সেটার গুরুত্ব অনুধাবন করার প্রয়োজন ছিল আমার সেই তথ্যমন্ত্রী হিসেবে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে কিছুটা হলেও এর অন্তর্নিহিত সত্যটা আমি তখন সাপ্রেস করেছি। কেন সাপ্রেস করেছি? কারণ আমি এটার গুরুত্ব অনুধাবন করেছিলাম যে যদিও এটাকে বলা হয় না যে এটাই স্বাধীনতার ঘোষণা ছিল, কিন্তু প্রকারান্তরে কিন্তু এটাই স্বাধীনতার ঘোষণা, এটা অন্তত আমি উপলব্ধি করতে পেরেছিলাম। এই জন্যে যে এটা একটা কন্ডিশনাল ঘোষণা ছিল, অর্থাৎ উনি বলেছেন তোমরা যদি এই কাজটা এতদিনের মধ্যে না করো তাহলে আমার দেশ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে, মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। এবং তিনি ভালোভাবেই জানতেন যে এই কাজগুলি পাকিস্তান করবে না এবং এটা তারা মানতে রাজি হবে না। কাজেই ইনফ্যাক্ট যেটা তিনি সহজে বলতে পারতেন কিন্তু বলেন নাই পরিস্থিতির কারণে, সেটাকে ঘুরিয়ে তিনি ঠিকই বলেছেন। আজকে এই সত্যটা আমি ভালোভাবে উপলব্ধি করেছি, কিন্তু আমার মনে যেটা ছিল সেটা হচ্ছে আমি যার রাজনীতিতে তখন দীক্ষা নিয়েছিলাম, যিনি তখন আমার নেতা হিসাবে জিয়াউর রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তি হিসেবে যিনি আবির্ভূত হয়েছিলেন, আমি তার রাজনীতিটাও প্রতিষ্ঠিত করার একটা বিরাট বড় রিজন এবং কারণ আমার ছিল। এবং আমি জানতাম স্বাধীনতার ঘোষক হিসেবে তাকে প্রতিষ্ঠিত করতে হলে এই 7ই মার্চের ভাষণের এই অন্তর্নিহিত সত্যটাকে আমাকে সাপ্রেস করতে হবে। আই এম ফিলিং গিলটি, কারণ আমি জানি যে এই সত্য কোনো দিন চাপা থাকবে না, বেরিয়ে আসবে। মৃণাল কান্তি দাস, নিশ্চয়ই আপনার অনেক কিছু যোগ করার আছে, তারপরও যে ভাষায় আমরা কথা শুনি যে বিভাজন হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, জনযুদ্ধ কৃতিত্ব দিচ্ছে আওয়ামী লীগ, মানে সেগুলো যারা বলেন তারাও কিন্তু রাজনীতি করেন, নিশ্চয়ই অনেক কিছু যোগ করার আছে। মৃণাল কান্তি দাস। হ্যাঁ, ধন্যবাদ প্রণব শাহ অপু আপনাকে, ধন্যবাদ ব্যারিস্টার নাজমুল হুদা কে, যে দীর্ঘদিন পরে হলেও একটি আত্মস্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অবশ্যই তিনি ধন্যবাদ পাবার উপযুক্ততা রাখেন। ধন্যবাদ ব্যারিস্টার নাজমুল হুদা। আমি আমার কথা শুরুতেই আগামীকাল 1 মার্চ বাঙালির স্বাধীনতা অর্জনের মাসের প্রথম দিন। এই দিনটিতে আমি বাঙালির স্বাধীনতা নামক মহাকাব্যের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হৃদয়ের সকল উষ্ণত ভালোবাসা দিয়ে স্মরণ করি। মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারী 30 লক্ষ শহীদ এবং যে 2 লক্ষ মা বোন তাদের সন্তান হারিয়েছে, তাদের প্রতিও আন্তরিক সমবেদনা জানাই, শ্রদ্ধা জানাই। যে সকল বীর সন্তানেরা সশস্ত্র যুদ্ধ করে আমাদের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, স্বজন হারানোর ব্যথা বুকে নিয়ে আজও যারা বেঁচে আছেন, সেই শহীদ পরিবারগুলোর প্রতিও আমি আন্তরিক সমবেদনা জানাই। এক কথায় বলতে গেলে কাল লাগেনি, কাল সবকে বিশ্বাস করতে, কিন্তু স্বাধীনতার প্রশ্নে, বাঙালি জাতির মুক্তির প্রশ্নে বিএনপিকে আপনি বিশ্বাস করবেন? বিএনপি 7ই মার্চ পালন করবে, তাহলে বিএনপি থাকাটা কোথায়? এখন প্রশ্নটা হচ্ছে যে বিএনপি কেন এই সমস্ত লিগেসি গুলো টেনে বেড়ায়? বিএনপি কি কোনোদিন থেকেও শিখবে না? আজকে বিএনপি যে বলে তারা বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল, কোথায় জনপ্রিয়তার সংজ্ঞা পেলেন আমি অন্তত পক্ষে জানি না। তবে আমি মনে করি ওরা হচ্ছে পাকিস্তান দিবস পালন করবে, ওরা হচ্ছে গোলাম আজমের জন্মদিন পালন করবে, ওরা পাকিস্তানের জাতির পিতা কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নার যদি কোনো ঐতিহাসিক ভাষণ থাকে সেই ভাষণ পালন করবে। কিসের বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণটা দিয়েছিলেন, মাত্র 18 মিনিটে পৃথিবী কাঁপিয়ে দিয়েছিলেন, বাঙালি জাতিকে একটি অঙ্গুলি হেলনে একত্রিত করেছিলেন, গ্রথিত করেছিলেন, হাজার বছরের
পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে মাতৃভূমির স্বাধীনতার পতাকা উড্ডীন করার শপথ দিয়েছিল, সেই দিন থেকে বিএনপি স্মরণ করবে? আরে ভাই, বিএনপি তখন জন্ম হয় নাই। একটু বলেই আমার স্নেহাস্পদ মোশাররফ ভাই বলবেন যে বিএনপি তো তখন জন্মই হয় নাই। আরে ভাই, বিএনপির জন্ম হয় নাই তো বিএনপি আজ যে ভাবাদর্শ রাজনীতিটাকে, অপরাজনীতিটাকে ধারণ করে, সেইটা তখন গোলাম আজমের মস্তিষ্কে ছিল, ওইটা তখন সালাউদ্দিন কাদের চৌধুরীর মস্তিষ্কে ছিল, ওইটা তখন মুজাহিদের মস্তিষ্কে ছিল, কামরুজ্জামানের মস্তিষ্কে ছিল, কাদের মোল্লার মস্তিষ্কে ছিল, মতিউর রহমান নিজামীর মস্তিষ্কে ছিল। রাজনীতির আমূল পরিবর্তন। আরে ভাই, বিএনপির রাজনীতির আমূল পরিবর্তন যদি করতে হয়, তাহলে ওই যে ব্যক্তিটাকে, ওই যে আমার মিজান স্যারও বললেন কি যে রাষ্ট্রপতি, কিসের রাষ্ট্রপতি? বন্দুকের নল দিয়ে রাতের অন্ধকারে এই কি বলে নির্বাচিত সরকারকে উৎখাত করে, অথবা রাষ্ট্রীয় ক্ষমতা দখলদার সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করে তারা রাষ্ট্রপতি? কিসের রাষ্ট্রপতি? মহামান্য সুপ্রিম কোর্ট অবৈধ হিসাবে রাষ্ট্রপতিকে বলে স্বীকৃতি দিয়েছে, ঘোষণা করেছে। ওদের আবার শাসন আমলটাই তো অবৈধ। কিসের অবৈধ বা বৈধ তার প্রশ্ন আসবে? সেগুলো তো অনেক আগে বিদায় নিয়েছে। তো সেই কারণেই আমি একটা কথা বলি, যারা 30 লক্ষ শহীদদের রক্ত স্নাত সংবিধানের মূল ভিত্তিকে অস্বীকার করে, স্বাধীনতাকে অস্বীকার করে, ওই যে জনযুদ্ধ না গণযুদ্ধ, আরে ভাই জনযুদ্ধ তো বাঙালি করেছে, আওয়ামী লীগের নেতৃত্বে করেছে, বাঙালির অবসংবাদিত নেতা শেখ মুজিবের নেতৃত্বে করেছে। কোথায় ছিল বিএনপি? বিএনপি তো তখন ওই যে বললাম গোলাম আজমের পেটে অথবা মস্তিষ্কে। তো সেই বিএনপি আবার স্বাধীনতা নিয়ে কিসের কথা বলবে? আমি এগুলোর কোনো অর্থ খুঁজে পাই না। আমি মনে করি বাংলাদেশে এখন বিএনপি সহ স্বাধীনতার নামাবলী গায়ে দিতে চায়, এগুলো প্রকৃত অপরাজনীতি। আমাদেরকে আরেকটা বার লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, যে লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে এই যে অপরাজনীতির যারা ধারক বাহক, তাদেরকে ইতিহাসে অথবা নির্বাসনে পাঠাতে হবে। তাহলেই মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ যে দীপ্যমান হয়ে উঠবে। 30 লক্ষ শহীদ যে আত্মাহুতি দিয়েছিল, তাদের রক্ত কিছুটা হলো শান্তি পাবে, বাঙালি জাতি মুক্তির নতুন দিশা পাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে। মাসুম, যে বিষয়গুলো থাকলো, বিশেষ করে মিজান স্যার যেমনটা বললেন যে পলিটিক্যাল রিকনসিলিয়েশনের কথা আমরা আগে থেকেই ভাবছি যে এখন যে পর্যায়ে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে সেটা একটা ধারাবাহিকতা। আবার বিএনপির বন্ধুরা যেটি বলছেন যে আগের মতো বিতর্ক তৈরি, এবং আজকাল যে কোনো তথ্যই কারো কাছে অজানা নয়, সেই বাস্তবতা কিন্তু সকলকেই মানতে হবে, এটি একটি দিক। পাশাপাশি যেই বিতর্কগুলো আমরা এ যাবৎকাল শুনে এসেছি, সেগুলো কিন্তু যুক্তি দিয়ে নানান তথ্য উপস্থাপনের মধ্যে এই প্রজন্মের হাতে কিন্তু সেগুলো একেবারে পরিষ্কার যে কেন, কি অর্থে এই গোষ্ঠীটি স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এখনো নিচ্ছে। নিশ্চয়ই আপনার অনেক কিছু যোগ করার আছে। মাসুম। আপনাকে ধন্যবাদ। বিজ্ঞ আলোচক মন্ডলী, আমার শ্রদ্ধেয় স্যার রয়েছেন এখানে, শ্রদ্ধেয় এমপি মৃণাল কান্তি দাস রয়েছেন। দেখুন, আমরা ৭১ পরবর্তী প্রজন্মের প্রতিনিধিত্ব করি, সুতরাং আমাদের ইতিহাস বোঝা, ইতিহাসের পঠন, ইতিহাসের মনন, এগুলো তৈরি হয়েছে আমাদের সম্মুখে যে রাজনীতি আমরা দেখেছি সেই রাজনীতিগুলোকে দেখে। এবং এই বিগত 10 বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আমরা ইতিহাসকে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেখেছি। বঙ্গবন্ধু যার নামে ইতিহাসের দরজা খুলে খুলে যায়। আপনি আজকের আলোচনার শিরোনাম দিয়েছেন রাজনীতির ভুল এবং ভুলের রাজনীতি। দেখুন, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি এবং সামগ্রিকভাবে আমার আলোচনাটাকে সিচুয়েট করার চেষ্টা করছি। স্যার জানবেন যে 1966 সময়ে সেই যে স্পেনের যে ক্যাটালোনিয়ানরা স্বাধীনতা ঘোষণা করেছিল, আজকেও তারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে এবং তারা তাদের নেতা আত্মসমর্পণ করে বসে আছে। কিন্তু বিপরীতে আপনি দেখেন, বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে রাইট টু সেলফ ডিটারমিনেশন বঙ্গবন্ধুর কণ্ঠে 7ই মার্চে ভাষণের মাধ্যমে, স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে আমরা পৃথিবীতে একমাত্র জাতি যারা ট্রান্সলেট করেছি। এবং সঠিক সময়ে সঠিক ঘোষণা এবং সিদ্ধান্ত নিতে পারার কারণেই আজকে বাংলাদেশ স্বাধীন। সেজন্য আপনি যথার্থভাবেই শিরোনাম দিয়েছেন যে রাজনীতির ভুল একটা পুরো জাতিকে মাসুল দিতে হয়। আমি আর একটা উদাহরণ দিই, এই 90-এর দশকে আমরা যে কেবল লাইন
পাইপলাইনের কথা বলি, এই যে ইন্টারনেটে কথা বলছি, যে ডিজিটাল যুগকে তারা মকারি করে, সেই 1993 সালের দিকেই কিন্তু খালেদা জিয়া সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই সুযোগটা যুক্ত হওয়ার সুযোগটা এসেছিল, তারা কিন্তু তখনও বোঝেন নাই। এবং এই প্রেক্ষিতে জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলে থাকেন যে নেতার ভুল বা নেতৃত্বের ভুলের কারণে পুরো মানুষজনদেরকে সারা জীবন একটা খেসারত দিতে হয়। আমি আরো একটা ঘটনার কথা মনে পড়তে পারি, তখন কিন্তু বাণিজ্য মন্ত্রী ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের WTO-তে ওইখানে কিন্তু ট্রিপস এগ্রিমেন্টে স্বাক্ষর দেওয়ার কথা ছিল এবং পার্টি হওয়ার কথা ছিল, কিন্তু তারা তখন সেটা বুঝতে পারেন নাই। সুতরাং সেই যে লেগাসি, সেই লেগাসি কিন্তু আমাদেরকে বহুত দিন ধরে বহন করতে হয়েছে। আমরা দোহা রাউন্ডের কথা জানি, এবং 2016 সাল নাগাদ আমাদের যে ফার্মাসিউটিক্যাল প্যাটেন্ট LDC হিসেবে আমাদের সেই সুযোগ চলে যাচ্ছিল। প্রধানমন্ত্রীর দুটি অলিতে সেই সময় কিন্তু 2033 সাল পর্যন্ত বেড়েছে। তাহলে আপনি দেখুন, রাজনীতি অর্থনীতি সঠিক সময়ে ডিসিশনের কারণে একটা দেশ যেমন ভুগতে পারে, আর একটা দেশের মানুষ কিন্তু তার জন্য অনেক দিন ধরে সাফার করতে পারে। আমি স্মরণ করতে পারি যে এই 2000 সাল নাগাদ সালে বাংলাদেশ ইউনাইটেড নেশনস এর যে আনক্লজ ছিল, যে সমুদ্র বিষয়ক কনভেনশন ছিল, সেখানে বাংলাদেশ অনুস্বাক্ষর করেছিল। তার কারণেই কিন্তু আমরা ইটলস, যে ইন্টারন্যাশনাল ট্রিব্যুনাল ফর ল অফ দ্য সি, যেটা জার্মানিতে, সেখানে মিয়ানমারকে নিয়ে যেতে পেরেছিলাম, এমনকি হেগের সালিসি বোর্ডে ভারতকে নিয়ে যেতে পেরেছিলাম, এবং আমরা সমুদ্র যে বিরোধ আছে সেটা মিটিয়ে এখন কিন্তু অর্থনৈতিক নতুন একটা ব্লু ইকোনমির দিকে যাচ্ছি। অপরদিকে আপনি 2014 সালের রাজনৈতিক প্রসূত একটা সিদ্ধান্তের কথা ভাবুন তো। বিএনপি আজকে তাদের নেতৃত্ব বুকে হাত দিয়ে বলুক যে 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ করা তাদের ভুল ছিল, তারা ভেবে দেখেছে কখনো? সুতরাং এমনও তো হতে পারতো যে 2014 সালে তারা যদি সেখানে অংশগ্রহণ করতে পারতেন, খুবই সম্ভব ছিল যে তখন যদি তারা পার্লামেন্টে অন্তত যোগ্য একটা বিরোধী দলের ভূমিকা পালন করতে, হয়তো সম্ভব ছিল 2018 নির্বাচনে তারা অংশগ্রহণ। মাসুম, আসবো আপনার কাছে। আমরা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের কাছে আবারও যেতে চাই। মৃণাল কান্তি দাস, বিরতির আগে আপনার কাছে প্রশ্ন রাখা ছিল, তার সঙ্গে একটু যোগ করতে চাই। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে বলেছেন যে আজকের বাংলাদেশ আর 12 বছর আগের বাংলাদেশ এক নয়। আজকের বাংলাদেশের যে এগিয়ে যাওয়া এবং আজকের বাংলাদেশের যে নেতৃত্ব, সেটি কিন্তু বিশ্ব অনুকরণ করে। সবকিছু মিলে এটি একটি দিক। পাশাপাশি আমরা এই মুহূর্তে যখন আপনার সঙ্গে আমি কথা বলছি, তখন প্রায় 31 লক্ষ মানুষ কোভিড-19 ভ্যাকসিনটি নিয়েছে। আর বিশ্বে এরকম প্রায় 125টি দেশ রয়েছে যারা একটি মাত্র ডোজও তারা জোগাড় করতে পারেনি, দেয়া তো দূরের কথা। সবকিছু মিলে, আর রাজনীতিতে ভুল করলে ভুলের মাসুল তো সেই দলকেই দিতে হয়, তাই না? নিশ্চয়ই অনেক কিছু যোগ করার আছে। মৃণাল কান্তি দাস। ধন্যবাদ শ্রী প্রণব সাহু। রাতভর তো আর টক শো চলবে না, প্রশ্ন তো ছুড়ে মেরেছেন অনেকগুলো। তো যাই হোক, আপনার কথার সূত্র ধরেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের জাতিগত মুক্তির সোপানতলে নিজেকে সমর্পণ করেছেন, যিনি আমাদের জাতীয় মুক্তি সংগ্রামে, অর্থনৈতিক মুক্তির সংগ্রামের নিপুণ কারিগর হিসাবে কাজ করে চলেছেন, যার কর্মকুশলতা, দক্ষতার কারণে গতকাল আমরা উন্নয়নশীল দেশের মাইল ফলক স্পর্শ করতে পেরেছি আপনার মাধ্যমে বা এটিএন নিউজের অগণিত দর্শক শ্রোতার মাধ্যমে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। প্রণব সাহু, আপনি বলেছেন ভুল থেকে কোন শিক্ষা বিএনপি নিবে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। কারণ রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক আছেন বা রাষ্ট্রবিজ্ঞানের বহু খ্যাতনামা ব্যক্তিরা হয়তোবা এই অনুষ্ঠান শুনছেন। আমি স্পষ্ট করেই বলি, বিএনপিকে আমি রাষ্ট্রবিজ্ঞানের রাজনৈতিক দলের সংজ্ঞা অনুযায়ী কোন রাজনৈতিক দলই মনে করি না। এর আবার ভুল আর শুদ্ধ কি? যদি আমি আপনাকে প্রশ্ন করি, 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নিষ্ঠুরভাবে কে হত্যা করলো? এই খন্দকার মুস্তাক আর এই জিয়াউর রহমান। গোটা হত্যাযজ্ঞের মূল হোতা হচ্ছে এই দুটি মানুষ। এই দুটি মানুষ সংবিধানের মূলনীতিকে প্রথম বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারপরে কি 72-এর সংবিধান, যেটি ছিল পৃথিবীর সবচেয়ে আধুনিক একটা সংবিধান, সেই সংবিধানটার যে মূল যে স্পিরিট গুলো, সেগুলোকে ধ্বংস করে মুক্তিযুদ্ধ বিরোধী যে বিষয়গুলি ছিল সেগুলোকে সংযুক্ত করে। সেগুলোকে সংযুক্ত করে শুধুমাত্র
ক্ষান্ত হয়নি। একটি দেশের সভ্য দুনিয়ার একটি দেশের সংবিধানে সেই দেশের রাষ্ট্রপিতা, জাতির পিতা, প্রধানমন্ত্রী, স্বাধীনতার মহানায়ক, তার হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, এই আইনটি যদি কোন দেশের সংবিধানে সংযোজিত হয়, তাকে কি আর কোনোদিন সংবিধান বলা চলে বা বলা যায়? এই মানে নিকৃষ্ট ঘটনাটি সৃষ্টি করেছিলেন জিয়াউর রহমান। এখন বিএনপি কে বলছেন ভুল থেকে শিক্ষা নিবে। আরে ভাই, 13 বছর তো রাস্তায় ঘুরছেই, ফেরিওয়ালার মতন, চীনাবাদমালার মতন বক্তৃতা করছেন, ঘুরছেনই। এগুতে পারলেন কতটুকু? যদি ভুল থেকে তারা শিক্ষা গ্রহণ করত, যে 2008 থেকে 14 পর্যন্ত যা করেছি মহাপাপ করেছি। 2021 সালে 2004 সালে 21শে আগস্ট সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলাম, পারিনি, পেরেছি। আইভি রহমান সহ 24 জন গণতন্ত্রের নিরীহ শান্তি সংগ্রামীকে ভাই ক্ষমা চাই, মাফ করো, ভবিষ্যতে যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় এমন ধরনের পাপাচারের সাথে নিজেদের সম্পৃক্ত করব না। বিএনপি কি কোনোদিন বলেছে এই কথা? বলবেও না, মরণ পর্যন্ত ওরা এই কথা বলবে না। ওরাই তো তারা যারা আমাদের গর্বের ধন, জাতীয় সেনাবাহিনী, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সেনাবাহিনী গড়ে উঠেছিল, সেই সেনাবাহিনীর শত শত মুক্তিযোদ্ধা অফিসার জওয়ানকে নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করেছে। সেই পরিবারগুলোর কথা কি একটিবার বিএনপি নেতৃত্ব ভেবে দেখেছে? বিএনপি নেতৃত্ব কি একটিবার ভেবে দেখেছে যে তার জিয়াউর রহমানের শাসন আমলে কত মুক্তিযোদ্ধাদের নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করেছে? তাও কোনোদিন তারা ভেবে দেখেনি। বিএনপি কি একটিবার ভেবে দেখেছে? 2008 সালে ক্ষমতায় আসার পর তারা হত্যা, ধর্ষণ, খুন, গুম, লুণ্ঠন, দখল, রাষ্ট্রীয় সম্পদের পাচার যা করেছে, তার পাপে জনগণ ওদের আজকে শাস্তি দিচ্ছে। যদি ওদের এই শাস্তি থেকে বা এই অবস্থা থেকে ওদের যদি পরিত্রাণ পেতে হয়, ওদের যে পাপাচার গুলো করেছে, সেই পাপাচার গুলোকে ওদের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো মৃণালকান্তি দাস। আমাদের সঙ্গে মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী যুক্ত হয়েছেন। মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রীর কাছে যেতে চাই। মাননীয় মন্ত্রী, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, এবং যে কথা বলছিলাম যে রাত পেরোলেই মহান স্বাধীনতার মাস, এবং এই মাস কিন্তু 50তম বার্ষিকী আমরা উদযাপন করব। এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য নানা মাত্রিক ষড়যন্ত্র কিংবা গোয়েন্দা সংস্থার বিভিন্ন তথ্যপাত্র আমাদের হাতে এসছে, যেগুলো নিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে একটু অস্থিতিশীল পরিস্থিতি করতে পারলে হয়তো কারো কারো ভালো লাগবে, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। সবকিছু মিলে যখনই জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের বিষয়টি সামনে এলো, তখনই বিএনপি 7ই মার্চ পালনের আনুষ্ঠানিক ঘোষণা দিল। ব্যাপারটি এরকম কিনা? মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী, আপনার কিছু যোগ করার আছে কিনা? জি, আনমিউট করে যুক্ত হবে। জিয়াউর রহমান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বঙ্গবন্ধুর হত্যার সাথে সম্পৃক্ত বলে জাতি মনে করে, এবং সে ব্যাপারে বিগত জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের সভায় বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির দায়িত্ব হলো যে জিয়াউর রহমান কিভাবে বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, কবে, কোথায়, সেই হত্যা আত্মস্বীকৃত খুনিদের সাথে তিনি বৈঠক করেছেন, তাদের উৎসাহ জুগিয়েছেন, বা পরবর্তীকালে আত্মস্বীকৃত খুনিরা তার সম্পৃক্ততার ব্যাপারে কি বলেছে, সেই সম্পর্কে আলোচনা হয়। জিয়াউর রহমান স্বাধীনতার মূল্যবোধ বা মূলনীতির ভিত্তিতে যে সংবিধান রচনা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু, সেই সংবিধানে হাত দিয়ে রাষ্ট্রের 4 মূলনীতিকে সে ধ্বংস করে। বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের কেবল দেশ থেকেই সুযোগ করে দেয় নাই, পরবর্তীতে জিয়াউর রহমান তাদের যে বিভিন্ন দূতাবাসে
উচ্চ পদে পদায়ন করেন। জিয়াউর রহমান যে সমস্ত ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেন প্রায় সকলেই প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধিতাকারী ছিল, এবং যে স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের যে অন্যতম মূলনীতি অসাম্প্রদায়িক রাজনীতি তা বাতিল করে তাই সাম্প্রদায়িক রাজনীতির বীজ বৃক্ষ সে রোপণ করে। আমরা মাননীয় মুক্তিযুদ্ধের মন্ত্রীর কথা শুনছিলাম। আমরা যে কথা বলছিলাম যে আসলে এই ধারাবাহিকতার এই তথ্যপাত্র আমলের নিয়ে সিদ্ধান্তের একটি ব্যাপার থাকে এবং সেই ধারাবাহিকতায় যে সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে বা জামুকার যে সিদ্ধান্ত অর্থাৎ মুক্তিযুদ্ধের পরবর্তী নানা বিতর্কিত কর্মকাণ্ড, জাতির পিতাকে হত্যা সহ সকল ষড়যন্ত্রের যে বিষয়টি ছিল তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত, এটি নিয়ে যেমন সাধারণ মানুষের একটি ব্যাপার রয়েছে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে সরাসরি আমার প্রশ্ন যে আসলে ওই খেতাব বাতিল হবে বলেই কি বিএনপি এখন ৭ই মার্চ পালন করতে চায়? আমি বলছিলাম যে সেই সমস্ত তথ্যপত্র সহ 2 মাসের মধ্যে রিপোর্ট প্রদানের, জামুকায় রিপোর্ট প্রদানের জন্য কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটির রিপোর্ট প্রাপ্তির পর আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে বলেছি, সিদ্ধান্ত হয়েছে যে আমরা যদি সন্তোষজনক তথ্যপত্র পাওয়া হয় তো তার যে খেতাব দেওয়া হয়েছে মহান মুক্তিযুদ্ধের সময় সেই খেতাব বাতিল করার জন্য সুপারিশ করা হবে, কিন্তু করা হয় নাই। হবে বলা হয়েছে যে সমস্ত তথ্যপত্র পাওয়ার পর। তাই আমাদের ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটাই মোটামুটি গত সবার জামুকার সবার সিদ্ধান্তের আলোকে এটাই দেশবাসীকে অবগত করার জন্য এই তথ্য আমি দিচ্ছি। তাহলে আরো 2 মাসের মতো এই বিষয়গুলো নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং তারপর একটা সিদ্ধান্তের আওতায় এসে এই বিষয়গুলো থাকবে। মাননীয় মন্ত্রী, একটা বিষয় যেটি ৭ই মার্চ পালন নিয়ে রাজনীতিতে যে ধরনের কথা আমরা শুনছি এবং এই ৭ই মার্চ পালন করতে এসে গতকালকেও যে বক্তৃতা বিবৃতি এসছে সেগুলিও নানা ধরনের বিভ্রান্তি তৈরি করে, বিএনপির বক্তব্যের কথা বলছি। পাশাপাশি নানা পর্যায়ে আইন শৃঙ্খলা অবনতির বিষয়টি সেটিও গণমাধ্যমে নানাভাবে আলোচিত হচ্ছে। সরকারের অবস্থান থেকে সতর্ক থাকা কিংবা সাধারণ মানুষকে আশ্বস্ত করা, নিশ্চয়ই সেই ভাবনাগুলো আপনাদের রয়েছে। অনেক কিছু যোগ করার আছে। না, আমি দুঃখিত, আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো সঠিকভাবে বলেন নাই। এমন আইন শৃঙ্খলার এমন কোন অবনতি ঘটে নাই যার জন্য সরকার উদ্বিগ্ন হতে পারে বা দেশবাসীকে সতর্ক করতে পারে। এটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিভিন্ন দলের বিভিন্ন দাবি করার, মিটিং মিছিল করার অধিকার আছে। তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবে, যাতে তো সরকার বাধাও দিতে যায় না বা সেটা নিয়ে কোন রকম দুশ্চিন্তা করার কিছু নেই। তবে যদি জনজীবনকে ব্যাহত করার জন্য, জনগণের চলাফেরার বাধা সৃষ্টি করে, ধৈর্যের সাথে আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো মোকাবেলা করে এবং যদি ধৈর্যের শেষ প্রান্তে চলে যায় তাদেরকে ডিসপার্স করার জন্য, তাদের সেখানে সরিয়ে দেওয়ার জন্য যে স্বাভাবিক নিয়ম, আইন শৃঙ্খলা বাহিনী সেই দায়িত্ব পালন করে। এমন তো অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে নেই, উদ্বিগ্ন হওয়ার কিছু নাই এবং সতর্ক হওয়ার কিছু নেই। তবে এটা ঠিক, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবেই, পানিতে নামলে আপনার পা ভিজবেই। তো গভর্নমেন্ট যারা চালায়, সরকার যারা চালায়, তারা সেটা বুঝেই দায়িত্ব পালন করে। এরকম কিছু লোক বিরোধিতা করবে কারণে অকারণে, সেটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হলে তো রাষ্ট্র পরিচালনা করা যাবে না। আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার আছেন। স্যার, আপনার কাছে একটু আসতে চাই, যে কথা বলছিলাম মাননীয় মন্ত্রী যে কথা বললেন এবং সেটি তো থাকলোই, পাশাপাশি প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের সমালোচনা এবং গুজবের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যেতে হয়, অর্থাৎ নানা মাত্রিক, অর্থাৎ এক শ্রেণীর লোকই থাকেন এই গুজব বিশ্বাস করার জন্য, এটি একটি দিক। আবার অতি সম্প্রতি দেখছি যে একের পর ইস্যুকে এনে, অর্থাৎ রাষ্ট্রের যে ভিত্তি, রাষ্ট্রের যে মৌলিক কাঠামো, সেটির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে এক শ্রেণীর মানুষ আনন্দ পায়। এটিও তো এক ধরনের যুদ্ধ।
তো সেই যুদ্ধে পরিকল্পনা বা তাদেরকে বুঝিয়ে মূলধারা রাজনীতিতে সম্পৃক্ত করা, সেটাও তো মানে দিন দিন আমরা দেখছি যে কত বলা যায়, এবং এক শ্রেণীর মানুষ গুজব বিশ্বাস করার জন্য প্রতিদিন বসে থাকে। তাদের জন্য কি পরামর্শ? মিনাল স্যার, আচ্ছা, কাকে জিজ্ঞেস করছেন আপনি? আপনাকে। আমি বলবো? হ্যাঁ জি। আচ্ছা, প্রথমে আমি আমার অত্যন্ত প্রীতিভাজন এমপি মৃণাল কান্তি দাসের কথাটা একটু ভিন্নভাবে বলি। বিএনপি খুব ভালোভাবেই একটা রাজনৈতিক দল এবং মতাদর্শ ভিত্তিক রাজনৈতিক দল। এটার একটা মতাদর্শ আছে, কারণ পৃথিবীতে যত সামরিক শাসক দল গঠন করছিল, এটা এই বিভিন্ন দেশে, এটা মিশর থেকে আরম্ভ করে ল্যাটিন আমেরিকা, বিভিন্ন দেশে, আফ্রিকায়, এদের দলগুলো কোনটা টিকে নাই। কিন্তু এই বিএনপি নামক দলটা প্রায় 40 বছর টিকে গেছে। এর মানে হচ্ছে এটা একটা মতাদর্শ আছে, এই মতাদর্শ আদর্শ ভিত্তিক একটা দল। সেই আদর্শটা কি? সেটা হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ানো, অর্থাৎ বাঙালিত্বের যত শত্রু ছিল যুগে যুগে, তাদের সবার একটা সম্মিলিত প্ল্যাটফর্ম হচ্ছে এই বিএনপি। আর এটা যারা আসবে তারা জেনেটিক্যালি আওয়ামী লীগ এবং বাঙালিত্বের বিরোধিতাকারী যারা আছে সবাই এখানে সমাবেশ করছে। অতএব তারা আর মানে কোনো কিছুর দরকার নাই, শুধু স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাঙালিত্বের বিরোধিতা করার জন্যই এখানে অবস্থান করবে এবং তারা টিকে থাকবে। আমি এই জন্য বলছি এটা, যে আপনি দেখেন টোটাল একটা পলিটিক্যাল শিপমেন্ট করার জন্য কিন্তু জিয়াউর রহমান সাহেব এই দলটা গঠন করেছিল। অর্থাৎ আমরা যে বাঙালিত্ব এবং ধর্মনিরপেক্ষ যে চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছিলাম, এটার বিপরীতে ইসলামকে একটা ভিত্তি হিসেবে, এটা রাজনৈতিক দল হিসেবে দাঁড় করানোর জন্য উনি চেষ্টা করেন এবং সফলও হন। সেখানে দেখেন আপনি আমাদের শাহজিজ থেকে আরম্ভ করে মাওলানা মান্নানকে মন্ত্রী বানানো, দালাল আইন প্রত্যাহার করে 11,000 দাগি ঘাতককে মুক্তি দেয়া, এই যে ঐতিহাসিকভাবে বাঙালিদের যত শত্রু ছিল সব শত্রুদের একটা সম্মিলিত প্ল্যাটফর্ম হচ্ছে এই বিএনপি। যার কারণে আমি বলছি এই যে বিবাদটা, এটা অনিবার্য এবং মীমাংসাযোগ্য। এটা কোনোদিনই মীমাংসা হবে না। এটার কারণ এখানে টোটাল একটা পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম। এটাতে যেই লোকগুলো আছে তারা যদি এখন এই 7ই মার্চ করতে যায়, 7ই মার্চ করার মানে হচ্ছে বাঙালিত্ব এবং মুক্তিযুদ্ধের যে মূল ধারা, এটাকে স্বীকার করা। যার কারণে এটা করতে গেলে এদের মধ্যে যে যে মতাদর্শ ভিত্তিক যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছিল সেটা থাকবে না। অতএব এটা টিকিয়ে রাখার জন্যই তারা নামকে অস্তে যাই বলুক না কেন 7ই মার্চ করবে, অথবা মুক্তিযুদ্ধের যে বিভিন্ন অনুষ্ঠানাদি করবে, তার মধ্যেও কিন্তু তারা শুধু ফাঁক পুকুর খুঁজবে। ওই যে মূল চেতনা, যে বাঙালিত্ব এবং অগ্রসরমান ধর্মনিরপেক্ষ যে চেতনা, এইটার ফাঁক পুকুরটা খুঁজে বের করে ওই তাদের ধর্মাস্ত্রী রাজনীতি সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। যার কারণে এটা আপনি দেখেন যে দলটার যেটা দলীয় সঙ্গে, যেটা খুবই পপুলার বিএনপির মধ্যে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আপনি জানবেন এইটা যখন গৃহীত হয় তাদের দলীয় সঙ্গীত হিসাবে, তারও এটা 20 বছর আগের থেকে পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় একটা গান, পয়লা পাকিস্তান হামারা খতমে পাকিস্তান, ওই গানটা পর্যন্ত ওখান থেকে আনা। এটা পাকিস্তানের বিভিন্ন সেনানিবাসে এই গান গাওয়া হইতো, ওদের পয়লা পাকিস্তান হামারা খতমে পাকিস্তান। এই যে মেন্টাল সেট আপটা, এইটা আমি মনে করি রাজনৈতিক আদর্শের প্ল্যাটফর্ম। এটা কখনো খুব বেশি বিচ্যুত হবে না এবং এটা এই বিবাদটা মীমাংসা হবে না, এটা অনিবার্য। এরপরে আসেন আপনি যে কথাগুলো বলছেন যে গুজব রটনা হচ্ছে এবং গুজবগুলো যারা রটনা করছে, এইগুলোর বিভিন্ন মাত্রা আছে। হয়তো কেউ পলাতক আসামি, বিদেশে পালিয়ে গেছে, সামরিক বাহিনীর সাজাপ্রাপ্ত আসামি, অথবা চিহ্নিত স্বাধীনতা বিরোধী গোষ্ঠী। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, তাদের মধ্যে ওই যে মতাদর্শগত যে প্ল্যাটফর্মটা, এই ব্যাপারে কোনো মতবিরোধ নাই যে আপনাকে মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে অথবা মুক্তিযুদ্ধের আদর্শকে হেয় প্রতিপন্ন করতে হবে। এবং এটা করা গেলেই আজকে যে মুক্তিযুদ্ধ পক্ষের যে মূল শক্তি, অর্থাৎ যাদের নেতৃত্বে বাঙালি এই 1000 বছরের ইতিহাসে একটা স্বাধীন রাষ্ট্রের মালিকানা আর কখনো তো ছিল না, পেল, এটাকে গায়েল করার জন্য এই যে সরকার যেটা আছে সেটাকে যদি পরাস্ত করা যায় অথবা এটাকে যদি কোনোভাবে নাড়াচাড়া দেওয়া যায়, তাইলে মনে করে যে তারা আবার
ওই যে তাদের মূল আদর্শ ভিত্তিক রাজনীতি, যেটা তারা 1975 সালের 15 আগস্ট প্রতিষ্ঠা করেছিল। 15 আগস্ট কেবলমাত্র জাজের জনককে হত্যা করা হয় নাই। মৃণাল দাস যথেষ্ট বলছেন, বাঙালিত্ব এবং আমাদের স্বাধীনতা, এই সব কিছুকে আসলে বন্দী করা হয়, এবং তারা ওই পাকিস্তানি যে ভাবধারা যেটা, সেটার মতাদর্শগত যে একটা সংঘ জনগোষ্ঠী যেখানে ছিল, যেটা আমি এর আগের বক্তব্য বলেছিলাম, আমাদের যত অগ্রসরমান প্রগ্রেসিভ আন্দোলন যেটা দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হলো, সবগুলার পদে 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 যত বিরোধিতাকারী ছিল, সেই বিরোধিতাগুলিটা সম্মিলিত ভাবেই তো ক্ষমতাসীন হয় 1975 সালের 15 আগস্ট। এখন এটা আপনি কারা করলো, কিভাবে করলো, বিদেশিরা কারা এর ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, এবং কারা এইটার মূল নেপথ্যে কারা ছিল, কিন্তু যদি আপনি বেনিফিশিয়ারি কারা, অর্থাৎ ঘটনার পরবর্তী পর্যায়ের যে ঘটনাগুলো, সেগুলো পর্যালোচনা করলে যদি আপনি পিছনের দিকের ঘটনাকে ব্যাখ্যা দাঁড় করতে চান, তাইলে এই যথার্থই ভাবেই এই বিএনপি নামক যে দলটা, আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যেটা বলেছেন, যে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলে যেখানে আলোচনা হলো যে এই তার পরবর্তী কার্যক্রম, আমি ফরগেট অ্যাবাউট দ্যাট, মুক্তিযুদ্ধের সময় 27শে মার্চ উনি ঘোষণা পাঠ করেছেন বঙ্গবন্ধুর পক্ষে, এবং মুক্তিযুদ্ধের সেক্টরে কি করেছেন, দেশে যুদ্ধ করেছেন। কারণ কথায় কথায় যেটা বলা হয় যে কেন বলা হয়, আওয়ামী লীগের লোকরা স্বাধীনতার ঘোষণার সাথে সাথে ভারতে পালিয়ে গিয়েছিল, কিন্তু জানেন ওই 27শে মার্চে যে ঘোষণা পাঠ করা হয়, এরপরে যে জিয়াউর রহমান সাহেব ভারতে গেছেন, আর কোনোদিন এই পূর্ব পাকিস্তান যেটা নিয়ে যুদ্ধ হচ্ছিল ওখানে নামছেন বলে এরকম কোনো খবর কারো কাছে নাই। যে ভারতে যে একবার গেলেন এই ঘোষণা দিয়ে পাঠ করার পরে আর কখনো আসেন। আমি বলছি ওই জায়গাটুকু বাদ দেন, আমরা শুধু মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বিধ্বংসী যে কার্যকলাপ গুলো 15 আগস্ট 1975 পরে করলো, এর পৃষ্ঠপোষকতার জন্য আপনি তাকে এই মুক্তিযুদ্ধের খেতাবের ব্যাপারটা যদি আপনি পর্যালোচনা করেন, কারণ পৃথিবীতে বহু দেশে বহু খেতাব পুনর্বিবেচনা বাতিল করা অতি সাম্প্রতিক কালেও এগুলো আমরা দেখছি। জি, আমরা অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস আপনাকে একটু মনে করে রাখতে চাই যে আসলে আমরা দেখেছি যে সময় সুযোগ পেলেই মুক্তিযুদ্ধের যে চেতনা, অর্থাৎ আমাদের সংবিধানের মুক্তিযুদ্ধের যে মেইন স্পিরিট, এগুলোকে বিতর্কিত করতে পারলে এই চক্রটি যারা নানাভাবে রাজনীতি থেকে ফায়দা লুটতে চায় তারা লাভবান হয়, তারা সুবিধা পায়, এবং একটা প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস, ভুল ইতিহাস শিখিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে এসছে যে তারা এগুলো এখনো শুনতেই চায় না। বা এই স্বাধীনতার ঘোষক নিয়েই যে বিতর্কটি, অর্থাৎ কি যে কোথা থেকে একটা অডিও জোগাড় করা হলো, এই অডিওটি জোগাড় করার মধ্য দিয়ে একেবারে স্টাবলিশড করে ফেলার একটা চেষ্টা, যে জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই যে অপশক্তিটি, এর বিরুদ্ধে নতুন প্রজন্মকে কিভাবে জাগ্রত করার পরিকল্পনা আপনারা করছেন? যে ডক্টর মিজান একটি আমার কথার পরিপ্রেক্ষিতে একটি কথা বলেছেন যে বিএনপি কে কেন আমি রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেই না বা মনে করি না। আমি এর জন্যই দেই না যে রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্র মতে একটি রাজনৈতিক দলের যে সকল উপাদান সমূহ থাকা উচিত বিএনপির মধ্যে, তা আমি অনুপস্থিত লক্ষ্য করি। আমি যদি ডক্টর মিজানকে জিজ্ঞেস করি, পৃথিবীর এমন কোন দেশ, রাষ্ট্র, জাতি খুঁজে পাবেন যে রাজনৈতিক দলটি নামাবলী গায়ে দিয়ে, রাজনীতির নামাবলী গায়ে দিয়ে সেই দেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, সেই দেশের শিশু নরনারীকে হত্যা করেছে? এখন আপনি বলবেন হয়তো বা বিএনপির পক্ষাবলম্বনকারীরা বলবেন যে বিএনপি তো তখন জন্ম লাভ করেনি, কিন্তু বিএনপি যাদের গর্বে জন্ম নিয়েছে, অর্থাৎ নরখাত গোলাম আজম, মুজাহিদ, নিজামী, জিয়া, এদেরকে তো আমি ওই কাতারেই ফেলি। কারণ জিয়াউর রহমান যদি মুক্তিযুদ্ধ করে থাকবেন, তা মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, মুক্তিযুদ্ধের যিনি জন্মদাতা, যিনি রাষ্ট্রপিতা, জাতির পিতা, তার হত্যাকাণ্ডের সাথে তিনি কেন সম্পৃক্ত হবেন? যেহেতু তিনি সম্পৃক্ত হয়েছেন, তাকে আমি আর মুক্তিযোদ্ধা তো দূরের কথা, রাজাকারের চাইতে নিকৃষ্ট মানুষ মনে করি। সেই কারণেই বিএনপিকে আমি কোন রাজনৈতিক দল মনে করি না। আর বাঙালি জাতির
যে দীর্ঘ যে মুক্তি সংগ্রাম, বেশি দূর যদি নাও যায়, 1947 সাল থেকে 71 সালটাও যদি ধরি, এই দীর্ঘ 23 বছর বাঙালি জাতির মুক্তি সংগ্রামে জিয়াউর রহমান নামের মানুষটির অবস্থান বা নাম বা কেউ কি কোনোদিন শুনেছে? ইতিহাসের কোন পড়াতে কি তাকে দেখা গেছে? আমি অনেক সময় বলি, দ্বার কাক আছেন আমাদের দেশে, দ্বার কাকের পুচ্ছতে যদি ময়ূর পুচ্ছ লাগিয়ে দেওয়া যায়, কতক্ষণ হয়তো বা আটকিয়ে রাখা যাবে, তো এক সময় ময়ূর পুচ্ছটা খসে যাবে, খসে গেলে দ্বার কাক নিজের অবয়বে আবির্ভূত হবে। বঙ্গবন্ধুর মতন হিমালয় সম উঁচু মানুষের পাশে বামন সাইজে একটি মানুষকে প্রতিষ্ঠিত করতে কি কম চেষ্টা করা হয়েছে? কিন্তু পেরেছে কি? আমার তো মনে হয় পারেনি। মৃণাল কান্তি দাস, আমি আবারও আসবো আপনার কাছে, মাসুমের কাছে যেতে চাই। মাসুম, কোনো প্রশ্ন রাখছি না, এতক্ষণ যে আলোচনা হলো নিশ্চয়ই তার প্রেক্ষিতে আপনি কি বলবেন? আচ্ছা, আমি প্রফেসর মিজানুর রহমান স্যারের কথার প্রেক্ষিতে রেশ টেনে ধরেই হুমায়ুন আজাদের একটা কথা স্মরণ করি। হুমায়ুন আজাদের এরকম একটা কথা রয়েছে যে 71 সালে আমাদের যতগুলো রাজাকার ছিল, 71-এর পরে তার চেয়ে বেশি রাজাকার আছে। তার মানে আলটিমেটলি দি কনসেপ্ট অফ রাজাকার ইজ এ কাইন্ড অফ ইডিওলজিক্যাল ফিট। তো সেইখানে নতুন প্রজন্মের ব্যাপার আছে। সেই ক্ষেত্রে আমাদের আবার আর একটা উক্তি স্মরণ করতে হবে। উপমহাদেশের বিখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক তিনি বলেছিলেন যে আমরা কথায় কথায় মুক্তিযুদ্ধের প্রজন্মের কথা বলি, কিন্তু পাশাপাশি ভুলে যাই যে একটা সমান্তরাল রাজাকার প্রজন্মও বেড়ে উঠেছে। সুতরাং আজকে যে কথাই আপনি বলুন, তার নিচে আপনি এমন কমেন্টস দেখতে পাবেন এই নতুন প্রজন্মের এরাই কিন্তু করছে। সুতরাং সেইখানে এখানে মৃণাল কান্তি দাস যেভাবে বললেন, এভাবে বললে কিন্তু আমরা নতুন প্রজন্মের মানুষজনদেরকে বুঝাতে পারবো না। সেইখানে আমি আওয়ামী নেতৃত্বের একটা সংকট এবং শূন্যতা আছে বলে মনে করি, এবং সেখানে আওয়ামী লীগকে দল হিসেবে এবং গোয়েন্দা রিপোর্টগুলো পড়ছি এবং ফেসবুক বা অন্যান্য তথ্য প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে বক্তৃতা বিবৃতি, এমনকি 7 মার্চের বক্তৃতা আমাদের আলোচনায় আসলো, কিন্তু 21শে ফেব্রুয়ারি 71-এর বক্তব্যটা স্যার খেয়াল করেন যে ওইখানে বঙ্গবন্ধু যে কথাটা বলছেন আজকে কিন্তু আমরা জীবনে ওটা দেখিনি, একবার বা দুইবার হয়তো দেখেছি, কিন্তু নতুন প্রজন্ম আজকে দেখছে যে বঙ্গবন্ধু ওই 21শে ফেব্রুয়ারি 1971-ও শহীদ মিনারের চত্বরে দাঁড়িয়ে যে বক্তৃতা করেছেন তার কিছু কিছু কথা কিন্তু ওই 2 সপ্তাহ পরে ওই জলোদ্ভাব গম্ভীর ভরাট কণ্ঠে তিনি 7 মার্চে বলছেন। এবং এই যে নতুন ছবি, নতুন ভিডিও, নতুন তথ্য, তার নিজস্ব জবানে তার কথা, এইগুলোই কিন্তু বঙ্গবন্ধুকে স্বমহিমায় আবির্ভূত করেছে এবং নতুন প্রজন্ম সেই সরকারের প্যারালালেই নতুন করে এই স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়েছে। কিন্তু যে সকল শাসন সম্পর্কিত ঘটনাগুলো আমাদের জাতীয় জীবনে ঘটে যাচ্ছে, ইনক্লুডিং দিস মুক্তিযুদ্ধের খেতাব বাতিল, আমি মনে করি কি, হ্যাঁ আপনারা খেতাব বাতিল করুন, তার একটা রাজনৈতিক মূল্য কিন্তু রয়েছে, কিন্তু পাশাপাশি যারা আওয়ামী মনা, যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, তাদের কাছেও আমি মনে করি সরকারি নেতৃবৃন্দকে জবাবদিহি করা উচিত যে কেন এটা বাতিল করার প্রয়োজন রয়েছে, কেন প্রজন্মকেই ডিসিশন নিতে দেওয়া হবে না যে লেট হিম গো টু দি হেল অর তিনি ইতিহাসের ভাগাড়ে নিক্ষিপ্ত হন। অথবা যখন আল জাজিরা একটা রিপোর্ট আসে সেনাবাহিনী কেন্দ্রিক অথবা মাপ কেন্দ্রিক অথবা ডিজিটাল আইনের যখন সমালোচনা আসে, তখন কিন্তু সরকারকেই ব্যাখ্যা করতে হবে নতুন প্রজন্মের কাছে কেন তাদেরকে এই পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। এই সংকটটা কিন্তু আমি বারে বারে আবিষ্কার করি। হ্যাভিং সেড সো, আমি কনক্লুশনে বলি যে সত্য বা মিথ্যার ভেদ এই ডিজিটাল যুগে এসে করা মুশকিল হয়ে গেছে। একটা কথা আমরা স্মরণ করি যে সত্য কি মিথ্যা কি, কানামাছি সত্য কানামাছি মিথ্যা, কানামাছি তুমি আমি যে যার মতন। এখন এই যে যার মতন হয়ে গেছে এবং প্রত্যেকেই কিন্তু তার মতন করে কমেন্ট করছে। অসংখ্য ধন্যবাদ মাসুম, থামাতেই হচ্ছে, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মৃণাল কান্তি দাস, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব, শেষে কি বলবেন আপনি ভাবতে থাকুন। বিধান স্যারকে 30 সেকেন্ড সময় দিতে চাই। স্যার 30 সেকেন্ডে কি যুক্ত করবেন? আমার কথা পরিষ্কার, আমি আপনার কাছে আসছি, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। মিজান স্যারকে 30 সেকেন্ড সময় দিতে চাই। স্যার নিশ্চয়ই যোগ করার কিছু আছে। আমার মনে হয় মূল কথাটা মাসুম বিল্লাহ বলছে। আসলে দল হিসেবে, মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দানকারী দল হিসেবে আওয়ামী লীগের এই দায়িত্বটা বেশি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের চেতনা
এগুলোকে উদ্বুদ্ধ করার মধ্যে দায়িত্ব তাকেই নিতে হবে এবং অসংখ্য অনেক ধন্যবাদ। ব্যাপক মৃণাল কান্তি দাস, শেষ করব, শেষ সমাপনী বক্তব্য আপনার হবে। আমি যে কথাটা বলতে চাই, জিয়াউর রহমানকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়েই আমাদের কথা বলতে হবে। ওর প্রতি কথা বলতে গিয়ে কোনো ধরনের মোহকে ঠাই দেওয়া যাবে না, নির্মোহ হইতে হবে। দুদুল্যমন চিত্ত দিয়া জিয়াউর রহমানকে পরাজিত করা যাবে না। ও হচ্ছে শুধুমাত্র ৭৫-এর নরঘাতক কুলের শিরোমণিই নয়, ও মাস্টার মাইন্ডই নয়। ১৯৭১ সালেও ওর ভূমিকাটা এখন তদন্ত করার সময় এসেছে। আর যারা বলবেন যে আমাদের দায়িত্ব, আমরা তো দায়িত্ব পালন করে যাচ্ছি, কিন্তু অপশক্তির দাপটও কম নয়। সুতরাং আমাদেরকে নির্মোহ হইতে হবে। নির্মোহ যদি হতে পারি, তাহলে আমি মনে করি খুনি চক্রের হাতে করা দল, যে রাজনৈতিক দল, যেমন মিজান স্যার বলেছে, তাকে আমি বলি যে এটা অপরাজনীতির একটা প্ল্যাটফর্ম হতে পারে, রাজনীতির প্ল্যাটফর্ম এটা হতে পারে না। আর মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস, মূল্যবোধ আমরা ২১টি বছর করতে পারিনি, তারপর করে যাচ্ছি, আমরা প্রচার করে যাচ্ছি জনগণের কাছে, আগামী প্রজন্মের কাছে। আমার বিশ্বাস আগামী প্রজন্ম জেগে উঠেছে। আগামী প্রজন্ম এখন রাজাকারকে ঘৃণা করতে শিখেছে, আলবদরকে ঘৃণা করতে শিখেছে। মুক্তিযুদ্ধের চেতনায় তারা সমৃদ্ধ হয়ে উঠছে, আশা করি আরো সমৃদ্ধ হবে। কিন্তু যদি আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে না পারি, তাহলে বিপদটাও আমাদের সামনে আছে। সেই দিক থেকেই আমি বলবো, রাজনীতি থেকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তির বীজদ্বার যদি মুক্ত করতে হয়, তাহলে স্বাধীনতার পক্ষের যারা মানুষ আছি, শক্তি আছি, তাদের ঐক্যবদ্ধভাবে এক কেন্দ্রে, এক বিন্দুতে দাঁড় করাতে হবে। আর বাংলাদেশের গণতন্ত্রকে যদি সুসংহত করতে চাই, নিরাপদ করতে চাই, তাহলে এই যে রাজাকার সমৃদ্ধ বিএনপি নামক যে রাজনৈতিক দলটা বা তাদের যে এলিটা আছে, তাদেরকে পরাভূত অবশ্যই আমাদের করতে হবে। এবং এই অপরাজনীতিটাকে নির্বাসনে পাঠাতে পারলে বাংলাদেশের গণতন্ত্র বা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ রাষ্ট্র আমরা গড়ে তুলতে সক্ষম হব। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। রাত ১টা ১০ মিনিটে অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।